প্রধানমন্ত্রীর সৌদি রাষ্ট্রদূত বৈঠক, ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের আশা। তারেক রহমানকে রিয়াদ সফরে আমন্ত্রণ। নারী শিশু ধর্ষণে ৩ জেলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ। মুনাফার লোভে অযাচিত সিজার বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ভুতুরে বিদ্যুৎ বিলের বিষয় খতিয়ে দেখবে সরকার। বর্তমান সংকটের জন্য পতিত আওয়ামী লীগ দায়ী বললেন প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সরকার। সকালে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর এইচ আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলেও জানানো হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকার নির্ধারণ করবে। সৌদিকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। That the Prime Minister has been invited to visit the Kingdom of Saudi Arabia, his interest to visit Bangladesh. So it's both ways. It only shows that how significant in this 4 months the government of Bangladesh, our new government after being elected, that we have established brotherly ties across the Middle East. নোয়াখালীর চাটখিল উপজেলায় 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাতো ভাই মোহাম্মদ শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার নোয়াখালীর শিশু ট্রাইব্যুনালের বিচারক ফরজানা আক্তার এ রায় ঘোষণা করেন। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারক শায়লা শারমিন এ রায় দেন। অন্যদিকে জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকল বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া একজন মিড ওয়াইফারি নিয়োগও বাধ্যতামূলক করা হবে। এই শর্ত পূরণ না হলে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে মিড ওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের একটা বড় সংখ্যক বেসরকারি হাসপাতাল মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজার করে। এই প্রবণতা বন্ধ করতে সরকার কঠোর হবে। চলতি বছর সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা করেছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। 2 মাস যাবত আমরা ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য পরিচ্ছন্নতা অভিযান অন এভরি স্যাটারডে এন্ড ফ্রাইডে, সানডে সামটাইম সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা লেভেলে ডিসি, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের সমন্বয়ে পরিচ্ছন্ন অভিযান হচ্ছে। শিশুর জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশে দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান। এ সময় নারীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার কথাও জানান তিনি। আর জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সারা দেশে শিশুদের মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত রোববার সকালে রাজধানীর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র ডে কেয়ার সেন্টার সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শিশুদের মানসিক এবং শারীরিক উন্নতির জন্য শিশুদের শেয়ারিং এবং কেয়ারিং বাড়ানোর তাগিদ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। সুশিক্ষা এবং সুন্দর পরিবেশ দেওয়ার ক্ষেত্রে এই যে উনার যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগের আজকের এই প্রধান অতিথিকে আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব লাকি যে আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি, আমার সন্তানকেও আমি একটি যৌথ পরিবারে বড় করতে পেরেছি। কিন্তু এখন আমাদের সমাজটা ভিন্ন রকম হয়ে গেছে, আমরা থেকে আমিতে নেমে এসেছি আমরা সকলে। সবার মাঝে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। কর্মজীবী নারীদের শিশুরা যেন আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন। দেশের প্রায় অর্ধেক নারী সমাজকে এগিয়ে নিতে হলে শিশুদের পরিপূর্ণ যত্ন প্রয়োজন জানিয়ে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশে নজর দেওয়ার কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ থাকার জায়গা নয়, বরং এটি ভবিষ্যতের সুষ্ঠু নাগরিক তৈরিতে সহায়ক হবে বলেও জানান তিনি। ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। এর আগে রাজধানীর ভূমি ভবন ও তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার সরকার উন্নয়নের যেসব কথা বলেছে তার অর্ধেকই চুরি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে এক সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দুর্নীতির সেই ধারাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এতে ফ্যামিলি ও কৃষক কার্ডধারীদের নিয়েই শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মুদাসসির আলীর প্রতিবেদন। জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে সোমবার ঢাকার ওসমানী মিলনায়তনে এক বিশেষ সভার আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এতে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই তাকে, আমি খুব বেশি কথা বলছি না, আপনারা সবাই তাকে জানেন, তিনি বাংলাদেশে যখন প্রায় 18 বছর পর দেশে আসলেন, এসে কিন্তু অন্য কথা বলেননি। প্রথমেই বলছে যে আমার কিন্তু একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা কি, বাংলাদেশকে উন্নত করতে চাই, তার জন্য তিনি কতগুলো কাজ শুরু করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার গ্রামসহ বহু উন্নয়নের কথা মুখে বললেও তার অর্ধেক লুটপাট করেছে বলে অভিযোগ করেন এলজিআরডি মন্ত্রী। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। এতে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং 43 লাখ কৃষককে কৃষক কার্ড ও অর্থ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। 41 লক্ষ পরিবার, ফ্যামিলি যারা নারী প্রধান এবং গৃহকর্ত্রী, তাদের হাতে যে আমরা ফ্যামিলি কার্ডটি তুলে দেব, এদেরকে আপনাদের সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। 43 লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে উন্নয়ন গ্রামাঞ্চলে শুরু হয়েছিল এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সে ধারাতে আবার ফিরে যাওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে গ্রাম সরকার, যে উন্নয়ন হয়েছিল, যার ধারাবাহিকতা আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন, আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে চাই। এর আগে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গ্রামাঞ্চলে জীবনমান উন্নয়নে সিরডাপের অবদানের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অটোমেশন জরুরি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তিগত সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান মন্ত্রী। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের কারণ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নীতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিএনপি সরকারের আমলে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। আর বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয় খতিয়ে দেখা হবে। আরও জানাচ্ছেন বিজন কুমার। তীব্র লোডশেডিং, গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল কিংবা প্রিপেইড মিটারে নির্ধারিত অঙ্কের রিচার্জ করেও প্রত্যাশিত পরিমাণ বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ নিয়ে দেশজুড়ে বাড়ছেই অসন্তোষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব অভিযোগের ঢল নেমেছে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। গণমাধ্যমের কিছু সংবাদ সম্মেলনে অভিযোগের জবাব দেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, জুন মাসে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে একই পরিমাণ অর্থ রিচার্জ করে আগের চেয়ে কম ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। এই মিটারগুলো পূর্ববর্তী মাসগুলোতেও একই গাণিতিক ও প্রযুক্তিগত পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার পরিমাপ করেছে। মিটারে কোনো কারিগরি ত্রুটি থাকলে তার নতুন ট্যারিফ কার্যকর হওয়ার সাথে সাথেই হঠাৎ করেই শুরু হওয়ার কথা না। অতএব বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না। বিদ্যুৎ সচিব আরও বলেন, ঈদুল আজহা গ্রীষ্মকালীন সময়ে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা বাড়ায় সর্বোচ্চ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ফলে তুলনামূলক বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। অতিরিক্ত বিল আদায়, গ্রাহক হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সচিব। সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, চলমান বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে সবকিছুই বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য একটা বড় কারণ। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের নীতিগত ভুলের জেরে বিদ্যুৎ খাত আজ ধ্বংসের পথে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই। বিদ্যুৎ বৈষম্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহর ও গ্রাম পর্যায়ে সমান বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার। শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য না থাকুক, বিভিন্ন কারণেই হয়তো বা বৈষম্য সকল সময় দূর করা যায় না, বাট আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। বর্তমান সরকারের অধীনে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম। এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব বলে আমরা আশা করছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের রাজনীতি হবে অর্থনীতি বান্ধব, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রপ্তানির আকার বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলডিসি উত্তরণের বর্ধিত 3 বছর সময়কে কাজে লাগিয়ে নীতি কাঠামো সংস্কার করা সম্ভব হবে বলেও জানান তিনি। দুপুরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানের আলোচকরা বলেন, দেশের রপ্তানি বাণিজ্য এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 4 বছর ধরে রপ্তানি খাতে প্রত্যাশিত প্রবৃদ্ধি নেই। 2021-22 অর্থ বছরে $52 বিলিয়ন রেকর্ড পরিমাণ রপ্তানি হয়। এরপর হতাশার চিত্র, যা রপ্তানি খাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তরণের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। বক্তারা বলেন, এলডিসি উত্তরণের পর অনেক পণ্যর শুল্কমুক্ত সুবিধা কমে যাবে। ফলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ধরে রাখতে পণ্যর গুণগত মান বাড়ানোর বিকল্প নেই। রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতার অন্যতম প্রধান নিয়ামক হবে হচ্ছে যেটাকে আমরা বলছি কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুস। সেখানে কয়েকটি জিনিস আছে, আপনারা অলরেডি জানেন। ট্রেসেবিলিটি, সাস্টেনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স। এগুলো মানে কি? পণ্য যে তৈরি করছেন এই উপকরণ কোথা থেকে আসছে,
আমি যদি চামড়ার জুতা বানাতে চাই, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে এটা বলা এই চামড়া কোত্থেকে আসে, এবং সেটা শুরু হয় ওই গরু থেকে। আমাদের কর হার দেখতে কম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অনেক বেশি কর এসে যায়, যেটাকে আমরা বলি এফেক্টিভ ট্যাক্স রেট। হয়তো 25%, 27% ট্যাক্স, কিন্তু এফেক্টিভ ট্যাক্স রেট দেখবেন যে 55% হয়ে যায়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের বর্ধিত সময়কে কাজে লাগিয়ে নীতি কাঠামো সংস্কার করা সম্ভব হবে। এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানি ক্ষমতা, সক্ষমতা বাড়বে। যত ছোটখাটো সমস্যাই থাকবে না, সব সমস্যারই কিন্তু তালিকা আমাদের সামনে আসতে হবে। বিশেষ করে অর্থনীতিবিদ এটা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সেটাকে তাদের পথ চলার নকশার কাজে লাগাতে পারবেন। জনকল্যাণ নিশ্চিত করতে অর্থনীতি বান্ধব রাজনীতি গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে এবং শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনগুলিকে আমাদের 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1106 জন। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 648 জনের। আর নিশ্চিত হামে মারা গেছে 93 শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 741-এ। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গেল 3.5 মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও শহরে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন রোহিঙ্গা ও 1 বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান ও সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। মোহাম্মদ আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে লন্ডভন্ড কক্সবাজার। প্রকৃতির রুদ্ররূপে মুহূর্তেই নিভে গেছে 9টি তাজা প্রাণ। উখিয়ার 7, 11 ও 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভোরে নেমে আসে বিভীষিকা। পাহাড় ধসে প্রাণ হারান 8 জন রোহিঙ্গা শরণার্থী। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারে স্বামী, স্ত্রী ও 4 বছরের শিশু সন্তানও রয়েছে। ক্যাম্পের বাইরে কক্সবাজার শহরের চিত্রটা একই রকম। শহরের 12 নম্বর ওয়ার্ডে সাত্তারঘোনা এলাকায় ভোর রাতে ঘরের উপর পাহাড়ের অংশ ধসে পড়লে আলী আকবর নামের এক স্থানীয় বাসিন্দা নিহত হন। মানুষ নষ্ট হয়ে মারা গিয়ে 3 জন মারা গিয়ে 3 নম্বর ভাঙে গিয়ে এখন আই বাঁচিবার কোনো প্রশ্ন নাই। আর বড় সানে তাই উড়াইল গিয়ে আগে মানুষ 1 জন তলই, একটি মা বাপ পগ মারা গিয়ে আর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এখনো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে হাজারো পরিবার। নতুন করে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন 3 জন, জানিয়েছে পুলিশ। দুপুরে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে 3 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ ও জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে শোক র্যালি। তার মরদেহ নেওয়া হচ্ছে ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে। খামেনি সহ পরিবারের সদস্যদের কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন দেশটির সর্বস্তরের মানুষ। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। রোববার জানাজা শেষে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে রাজধানীর ফ্রিডম স্কয়ারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
এদিকে রাজধানীর তেহরানে শুরু হয়েছে সাবেক এই সর্বোচ্চ নেতার শোক র্যালি। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই র্যালি প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। জনসমুদ্রের কারণে তা শেষ হতে অন্তত 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত নেতার শেষ বিদায় নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে সোমবার নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 9 জুলাই মরদেহ পৌঁছাবে ইরানের মাশহাদ শহরে। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ওয়াশিংটনের সমালোচনা করে ইরান পাল্টা বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের কোনো সভ্যতা, ইতিহাস ও সম্মান নেই। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও। প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূত বৈঠক, ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের আশা, তারেক রহমানকে রিয়াদ সফরে আমন্ত্রণ। নারী শিশু ধর্ষণে 3 জেলায় 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ, মুনাফার লোভে অযাচিত সিজার বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। ভুতুরে বিদ্যুৎ বিলের বিষয় খতিয়ে দেখবে সরকার, বর্তমান সংকটের জন্য পতিত আওয়ামী লীগ দায়ী বললেন প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।